আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইয়াসিন শেখ, আমিনুর রহমান গার্লস হাই স্কুলের বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক। আজকে আমি নবম দশম শ্রেণীর জন্য জীববিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো চতুর্থ অধ্যায়টি হচ্ছে জীবনী শক্তি। চতুর্থ অধ্যায়টাকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি। তার প্রথম ভাগটা হচ্ছে আমরা সালোক সংশ্লেষণ নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্নটা হচ্ছে জৈব মুদ্রা। জৈব মুদ্রা কি? আচ্ছা, জৈব মুদ্রাটা হচ্ছে বায়োলজিক্যাল কয়েন। কয়েন মানে কি? কয়েন মানে হচ্ছে মুদ্রা, তাই না? মুদ্রা তার মানে কি? টাকা। তো আমরা টাকা দিয়ে কি করি? আমাদের যখন প্রয়োজন সেই টাকা আমরা ব্যবহার করতে পারি, আবার প্রয়োজনের সময় সেই টাকাটা কি করতে পারি? সঞ্চয় করতে পারি। তো বায়োলজিক্যাল কয়েনটা হচ্ছে এমন একটা জিনিস, যেমন এটিপি কে বলা হয় বায়োলজিক্যাল কয়েন, তার মানে জৈব মুদ্রা। অর্থাৎ এই এটিপিটা হচ্ছে জীবদেহের শক্তি ব্যবহার করার একক। তার মানে আমরা যে পরিমাণ শক্তি ব্যবহার করি তা এটিপি ভাঙার ফলে ব্যবহার করা হয়, এবং আমরা আবার এটিপিটা আমাদের কোষের মধ্যে সঞ্চিত অবস্থায় থাকে। প্রয়োজনে সেই এটিপিটা ভাঙে, অর্থাৎ আমরা শক্তি ব্যবহার করে কাজ করতে পারি। স্থিতি শক্তি রূপে সঞ্চিত থাকে, আমরা যখন কাজ করি সেটা গতিশক্তি হিসেবে ব্যবহার করা হয়। তো এটিপিটা কিভাবে তৈরি হয়? এটিপিটা তৈরি হয়, আমরা জানি ডিএনএর মধ্যে কি থাকে? ডিএনএর মধ্যে থাকে এডেনিন। বায়োলজির 12তম অধ্যায়ে ডিএনএ নিয়ে আলোচনা করা হবে। তো ডিএনএ এর মধ্যে আমরা জানি এডেনিন থাকে। এডেনিনটা যখন 5 কার্বন বিশিষ্ট রাইবোজের সাথে যুক্ত হয়, রাইবোজ 5 কার্বন বিশিষ্ট, যেমন আমি যদি এটা লিখি C6H12O6, তার মানে এটা কি হলো? এটা হচ্ছে গ্লুকোজ। কার্বন কয়টা? 6টা। এমন 5 কার্বন বিশিষ্ট যে উপাদান সেটা হচ্ছে রাইবোজ। এডেনিনটা যখন রাইবোজের সাথে যুক্ত হবে, অ্যাড হবে, তখন সেই কেমিক্যাল স্ট্রাকচারটাকে আমরা বলতে পারবো এডিনোসিন। এডেনিনটা রাইবোজের সাথে অ্যাড হলো, যুক্ত হলো, তো আমরা কেমিক্যাল স্ট্রাকচারটার নাম কি দেব? এডিনোসিন। এই এডিনোসিনের সাথে যখন একটা ফসফেট যুক্ত হবে, তখন সেটাকে সংক্ষেপে বলবো আমরা এএমপি। এতে হচ্ছে এডিনোসিন। এডিনোসিন কোথা থেকে আসলো? এই এডিনিন আর রাইবোজ দুইটা স্ট্রাকচার একসাথে যুক্ত হয়ে একটা নতুন স্ট্রাকচার তৈরি করছে এডিনোসিন। ওই এ হচ্ছে এডিনোসিন, এম হচ্ছে মনো। মনো মানে কি? মনো মানে হচ্ছে এক, ডাই মানে 2, ট্রাই মানে হচ্ছে 3। তো মনো তার মানে একটা ফসফেট যুক্ত হয়েছে, পিতে হচ্ছে ফসফেট, তার মানে এডিনোসিন মনোফসফেট। ঠিক এভাবে আবার যখন এডিনোসিনের সাথে ফসফেট দুইটা ফসফেট যুক্ত হলো, তাই না? তখন সেই স্ট্রাকচারটার নাম হবে এডিপি। কি? এডিপি। এডিনোসিন ডিতে ডাই, এই যে ডাই মানে 2, একটা ফসফেট দুইটা ফসফেট, এডিনোসিন ডাই পিতে ফসফেট। ঠিক এভাবে যখন এডিনোসিনের সাথে 3টা ফসফেট যুক্ত হবে, তখন সেই স্ট্রাকচারটাকে আমরা বলতে পারবো এটিপি। এতে এডিনোসিন, টিতে ট্রাই মানে 3, 1 2 3, এটিপি, পিতে ফসফেট। তো এই এটিপিটাই হচ্ছে জৈব মুদ্রা, বায়োলজিক্যাল কয়েন। এটা আমরা যখন কাজ করি তখন আমাদের দেহ থেকে শক্তি খরচ হয়, এবং শক্তিটা এটিপি হিসেবে খরচ হয়, এবং আবার শক্তিটা প্রয়োজন মতো সঞ্চিত অবস্থায় থাকে এটিপি হিসেবে। তো দেখো এখানে এএমপি, এডিপি, এটিপি, আসলে ঘটনা কি ঘটে? একটা করে ফসফেট অণু যুক্ত হয়। তো যুক্ত হওয়াকে বলা হয় লাইসন। কি যুক্ত হয়? ফসফেট গ্রুপ যুক্ত হয়, তাই না? এই জন্য এই স্ট্রাকচারটার নাম হচ্ছে ফসফোরাইলেশন।
কোনো কিছু অ্যাড হওয়া মানে যুক্ত হওয়াটা হচ্ছে রাইলেশন। আমি কি যুক্ত করব? আমি দেখো প্রতিটা স্টেপে ফসফেট অণু যুক্ত করতেছি, তাই না? এই জন্য এটার নাম হচ্ছে ফসফোরাইলেশন। তার মানে যে প্রক্রিয়ায় ফসফেট গ্রুপ যুক্ত হয় সেই প্রক্রিয়াটাকে বলা হয় ফসফোরাইলেশন। তাহলে ফসফেটগুলো যুক্ত হচ্ছে, তার মানে এটিপি তৈরি হওয়ার সময় ফসফেটগুলো এইভাবে যুক্ত হয়, এই জন্য আমরা এই প্রসেসটাকে বলবো ফসফোরাইলেশন। কিন্তু আমরা যখন কাজ করি তখন কি এটিপি কি খরচ হয়, তাই না? সেই খরচটা, তার মানে এটিপিটাকে আমার ভাঙতে হবে, ব্রেকডাউন করতে হবে। তাহলে কি করতে হবে? ধরো আমার এটিপি ছিল, এটিপিটা ব্রেকডাউন হয়ে আসবে এডিপি, এডিপিটা ব্রেকডাউন হয়ে আসবে এএমপি। তার মানে ব্রেকডাউন হচ্ছে, ব্রেকডাউন হওয়ার প্রসেসটাকে বলা হয় ডিফসফোরাইলেশন। ডিফসফোরাইলেশন, ফসফোরাইলেশন হচ্ছে এটিপি ফরমেশন করার প্রসেস যেখানে ফসফেটগুলো যুক্ত হবে, আর এটিপি ব্রেকডাউন করার প্রসেসটা হচ্ছে ডিফসফোরাইলেশন, যেখানে এটিপি থেকে ফসফেটগুলো ব্রেকডাউন হয়ে আসবে। তো এই হচ্ছে জৈব মুদ্রা সম্পর্কে আমাদের আলোচনা। জৈব মুদ্রা জিনিসটা কি? এটা আমি শক্তি ব্যবহার করার একক হিসেবে কাজ করবে। আমার কাজ যখন আমি করব সেটা এটিপি হিসেবে শক্তিটা ব্যয় হবে। তো একটা এডিনিনের সাথে রাইবোজটা যুক্ত হবে, তার নাম হবে এডিনোসিন। এডিনোসিন যখন একটা ফসফেটের সাথে যুক্ত হবে তখন এএমপি, দুইটা ফসফেটের সাথে যুক্ত হলে এডিপি, তিনটা ফসফেটের সাথে যুক্ত হলে এটিপি। তার মানে আমি এখন যুক্ত করতেছি, এই জন্য এটার নাম হচ্ছে ফসফোরাইলেশন। আবার আমি যখন কাজ করব তখন এটিপি গুলো ব্রেকডাউন করতে হবে, হ্যাঁ, শক্তি খরচ করব তখন এটিপি ব্রেকডাউন করতে হবে, তখন তার নাম হবে কি? তখন ফসফেটগুলো ভাঙতে থাকবে, এই জন্য এটিপি থেকে আসবে এডিপি, এডিপি থেকে আসবে এএমপি। এই প্রসেসটাকে বলবো আমরা ডিফসফোরাইলেশন। এখন আমরা সালের সংশ্লেষণ সম্পর্কে বলবো। সালোক সংশ্লেষণ তো আমরা জানি সালোক সংশ্লেষণ হচ্ছে খাদ্য তৈরি করার প্রসেস। কে খাদ্য তৈরি করে? উদ্ভিদ খাদ্য তৈরি করবে। কোথায় খাদ্য তৈরি করবে? পাতার মধ্যে খাদ্য তৈরি করবে। তো সেখানে কি কি ইনগ্রেডিয়েন্ট লাগে, কারা কারা সাহায্য করবে? সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, ওয়াটার, এই দুইটা 6 অণু 12 অণু, আলো, ক্লোরোফিল। উৎপন্ন হবে শর্করা জাতীয় খাদ্য, তার মানে গ্লুকোজ, C6H12O6 প্লাস 6 অণু অক্সিজেন প্লাস 6 অণু ওয়াটার। এই হচ্ছে গ্লুকোজের স্ট্রাকচার, কিভাবে খাদ্য উৎপন্ন হয়। তার মানে পাতায় কার্বন ডাই অক্সাইড, পাতা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। কার্বন ডাই অক্সাইড কোথা থেকে পাবে? বায়ুমণ্ডল থেকে পাবে, তাই না? কার্বন ডাই অক্সাইড গ্রহণ করলো এবং পানি গ্রহণ করে। পানিটা কোথা থেকে আসে? মূলের মাধ্যমে ভূপৃষ্ঠ থেকে উদ্ভিদ পানি গ্রহণ করে। তো এই কার্বন ডাই অক্সাইড আর পানি এই দুইটা পাতায় থাকবে এবং সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের মাধ্যমে সে শর্করা জাতীয় খাদ্য তৈরি করবে। উদ্ভিদ কোন ধরনের খাদ্য তৈরি করে? শর্করা। এই শর্করাকে আরেক নামে বলা হয় শ্বেতসার। শ্বেতসার, এবং তার কেমিক্যাল স্ট্রাকচার হচ্ছে C6H12O6 এবং সাথে কিছু উপজাত বাই প্রোডাক্ট হিসেবে তৈরি করবে অক্সিজেন এবং ওয়াটার। তার মানে কার্বন ডাই অক্সাইডটা ইনপুট হিসেবে ঢুকে, হ্যাঁ, কার্বন ডাই অক্সাইডটা পাতা গ্রহণ করে এবং আউটপুট যেটা বের করে সেটা হচ্ছে অক্সিজেন, যে অক্সিজেনটা আমরা আবার শ্বসনের সময় ব্যবহার করি। এই হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। তবে এই সালোক সংশ্লেষণ মেন জিনিসটা কি? আমার এই গ্লুকোজটা আমি উৎপন্ন করবো, শ্বেতসার জাতীয় খাদ্য উৎপন্ন করবো। তার মানে 6 কার্বন বিশিষ্ট আমি একটা কম্পাউন্ড তৈরি করব। তো এই সালোক সংশ্লেষণটা ধাপ লিখেছি আমি এখানে, মূলত দুইটা ধাপে সংগঠিত হয়। দুইটা ধাপে সংগঠিত হয়। তার প্রথম ধাপ হচ্ছে আলোক পর্যায় এবং দ্বিতীয় ধাপ হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়।
এই দুই ধাপে মূলত সালোক সংশ্লেষণ ঘটে থাকে। এক নাম্বার হচ্ছে আলোক পর্যায় এবং দুই নাম্বার হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। তার মানে প্রথম ধাপে আলোক, সানলাইট, সূর্যের আলোটা মাস্ট প্রয়োজন। আর দুই নাম্বার ধাপে হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়, যে পর্যায়ে আলোর কোনো প্রয়োজন নাই, সেখানে আমি কিভাবে 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ তৈরি করব সেটা আমরা দেখব। তো প্রথমে আমরা আলোক পর্যায় সম্পর্কে দেখি। আলোক পর্যায়ে দুইটা ঘটনা ঘটে। এক নাম্বার ঘটনা হচ্ছে ফটোলাইসিস এবং দুই নাম্বার ঘটনা ঘটে ফসফোরাইলেশন। আলোক পর্যায়ে যখন উদ্ভিদ খাদ্য তৈরি করে সেখানে দুইটা প্রসেস ঘটে। এক নম্বর হচ্ছে ফটোলাইসিস, দুই নম্বর হচ্ছে ফটোফসফোরাইলেশন। আমরা এই দুইটা জিনিস এখন দেখব। তো ফটোলাইসিস, লাইসিস শব্দের অর্থ কি? লাইসিস শব্দের অর্থ হচ্ছে ব্রেকডাউন। ব্রেকডাউন তার মানে কোনো কিছু ভাঙবে। কি ভাঙবে? ফটো, আলো তো ভাঙবে না। ফটোলাইসিস তার মানে আলোর উপস্থিতিতে কোনো কিছু ভাঙবে। সেটা কি ভাঙবে আমরা দেখব। প্রথমটা হচ্ছে ফটোলাইসিস, তার মানে আলোর উপস্থিতিতে কিছু ভাঙবে। পরেরটা হচ্ছে ফটোফসফোরাইলেশন, তাই না? একটু আগে আমি কি বলেছিলাম? ফসফোরাইলেশন মানে কি? রাইলেশন মানে হচ্ছে অ্যাড হওয়া, যুক্ত হওয়া। কি অ্যাড হবে? ফসফো, তার মানে ফসফেট গ্রুপগুলো অ্যাড হবে। ফসফেট গ্রুপগুলো অ্যাড হবে কার উপস্থিতিতে বা কার সাহায্যে অ্যাড হবে? ফটো, আলোর সাহায্যে ফসফেট গ্রুপগুলো অ্যাড হবে। এই দুইটা প্রসেস আমরা এখন দেখব। তো উদ্ভিদ সূর্যের আলোটাকে মানে সৌরশক্তিটাকে আলোক পর্যায়ে প্রথমে সৌরশক্তিটাকে কি করে? সৌরশক্তিটাকে উদ্ভিদ রাসায়নিক শক্তিতে কনভার্ট করে। আলোক পর্যায়ে উদ্ভিদ সৌরশক্তিটাকে গ্রহণ করে এবং সৌরশক্তিটাকে সে রাসায়নিক শক্তিতে পরিণত করে। রাসায়নিক শক্তি তার মানে সে কেমিক্যাল কোনো কিছু তৈরি করতে পারবে, তাই না? কি কেমিক্যাল? কেমিক্যালটা হচ্ছে এটিপি, NADPH, প্রোটন। আলোক পর্যায়ে উদ্ভিদ সৌরশক্তিটাকে ব্যবহার করে রাসায়নিক শক্তিতে পরিণত করতে পারে এবং সে কি উৎপন্ন করতে পারে? এটিপি, NADPH এবং প্রোটন সে উৎপন্ন করতে পারে। তো এগুলো উৎপন্ন করলে কি ঘটে আমরা একটু দেখি আলোক পর্যায়টা। আমি একটা পাতা ছবি এঁকেছি, কারণ ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষণটা পাতার মধ্যে ঘটে। আর কার উপস্থিতিতে ঘটবে? এখন আলোর উপস্থিতিতে, কারণ আমি আলোক পর্যায়টা ব্যাখ্যা করতেছি। তো এই যে আমি সানলাইট দিলাম, একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো পাতা গ্রহণ করতে পারে। এই তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা যখন পাতার মধ্যে আসবে এবং পাতার ভিতরে কি থাকবে? পাতার ভিতরে থাকবে পানি। এই পানিটা সে কোথা থেকে পাবে? এই পানিটা সে মূলরোমের সাহায্যে ভূগর্ভস্থ থেকে সে সংগ্রহ করতে পারবে। ওই যে আমরা জাইলেম ফ্লোয়েম সম্পর্কে পড়েছিলাম। জাইলেম ফ্লোয়েম কি? পরিবহন টিস্যু, যেখানে জাইলেমটা কি করে? পানি পরিবহন, পানিটাকে উত্তোলন, উপরের দিকে উঠাতে সাহায্য করে। তো এই পানিটা যখন উপরের দিকে উঠবে, উপরে কোথাও উঠবে? পাতা পর্যন্ত আসবে, পাতার মধ্যে পানিটা থাকবে। এই সূর্যের আলোটা পানিটাকে ভাঙতে পারবে, ভেঙে তিনটা অংশে পরিণত করতে পারবে। তার প্রথম অংশটা হচ্ছে প্রোটন, দ্বিতীয় অংশটা হচ্ছে ইলেকট্রন এবং তৃতীয় অংশটা হচ্ছে অক্সিজেন, যেটা বের করে দেয় পাতা থেকে আমরা, এবং এই অক্সিজেনটাই আমরা শ্বসনে ব্যবহার করি, তাই না? তো আমি দেখলাম যে সূর্যের আলোটা পাতার মধ্যে যখন আসে, পাতার ভিতরে থাকা অবস্থিত পানিগুলো ভেঙে যায়। ভেঙে কি উৎপন্ন হয়? প্রোটন, ইলেকট্রন এবং অক্সিজেন উৎপন্ন হয়। তো এই হাইড্রোজেন, প্রোটন মানে কি? হাইড্রোজেন আয়ন। এই হাইড্রোজেন আয়নগুলা NADPH কে বিজারিত করতে পারে। NADPH মানে কি? নিকোটিনামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এই NADPH কে প্রোটনটা বিজারিত করতে পারে। তার মানে কি? NADPH এর সাথে প্রোটনটা অ্যাড হতে পারে, যুক্ত হতে পারে, তাই না? যুক্ত হয়ে কি উৎপন্ন করবে? NADPH2। এটা সে পাতার মধ্যে উৎপন্ন করলো, NADPH2।
সূর্যের আলোটা ওয়াটারটাকে ভাঙলো, ভেঙে কি করলো, NADPH উৎপন্ন করলো প্রোটনের সাহায্যে। ওয়াটারটাকে ভেঙে প্রোটন, ইলেকট্রন এবং অক্সিজেন উৎপন্ন করলো, প্রোটনটা আবার NADPH এর সাথে যুক্ত হয়ে NADPH উৎপন্ন করলো, তাই না? তো এই প্রসেসটাকে আমরা বলতে পারবো ফটোলাইসিস। কেন আমরা ফটোলাইসিস করতে পারবো, ফটোলাইসিস বলতে পারবো? দেখো, ফটো মানে আলো, এই আলোটা আসতেছে, আলোটা আসার কারণে ওয়াটারটা ভেঙে গেল, তাই না? পানিটা ভেঙে গেল, তার মানে লাইসিস, ব্রেকডাউন হলো। এই জন্য এই প্রসেসটাকে আমরা ফটোলাইসিস বলতে পারবো। এবং এই প্রসেসটাকে আমরা হাইড্রোলাইসিস অফ ওয়াটারও বলতে পারবো। কেন হাইড্রোলাইসিস অফ ওয়াটার? এই যে ওয়াটারটাকে আমরা ভাঙতে পারবো, এই জন্য এটাকে আমরা হাইড্রোলাইসিস অফ ওয়াটারও বলতে পারবো। তো প্রথম প্রসেসটা আমি বললাম যে কিভাবে ফটোলাইসিস হয়। সূর্যের আলোটা আসলো, ওয়াটারটাকে ভাঙলো, প্রোটন উৎপন্ন করলো, প্রোটন আবার NADPH এর সাথে যুক্ত হয়ে NADPH উৎপন্ন করলো। এটা হচ্ছে ফটোলাইসিসের কন্ডিশন। এবার আরেকটা বলছিলাম কি উৎপন্ন হয়, ফটোফসফোরাইলেশন ঘটে। কিভাবে ঘটে? সূর্যের আলোটা ক্লোরোফিল, সূর্যের আলোটা ক্লোরোফিল ফোটন কণা হিসেবে শোষণ করে। কি হিসেবে শোষণ করে? ফোটন কণা হিসেবে শোষণ করে। ফোটন কণা হিসেবে শোষণ করে। এই ফোটন কণা হিসেবে যে সে সূর্যের আলোটা শোষণ করে, শোষণ করার ফলে সে একটা শক্তি অর্জন করে। ওই শক্তির মাধ্যমে সে কি করতে পারে? ওই শক্তির মাধ্যমে সে ADP কে আরেকটা ফসফেটের সাথে যুক্ত করতে পারে। যুক্ত করে কি উৎপন্ন করবে? ATP উৎপন্ন করবে। এই প্রসেসটা হচ্ছে ফটোফসফোরাইলেশন। ক্লোরোফিল আলো। তার মানে কি ঘটলো? এই আলো থেকে, সূর্যের আলো থেকে ক্লোরোফিল অণু ফোটন কণা শোষণ করে। ফোটন কণা শোষণ করার ফলে সে শক্তি পায়। ওই শক্তির ফলে সে ADP কে ফসফেটের সাথে, অজৈব ফসফেটের সাথে যুক্ত করতে পারে। দুইটা ফসফেট ছিল ADP, অ্যাডেনিন অ্যাডিনোসিন ডাইফসফেট, দুইটা ফসফেট ছিল, আরেকটা ফসফেট যুক্ত হলো, তাহলে হয়ে গেল কি ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তার মানে ফসফেটগুলো যুক্ত হলো। এই প্রসেসটা হচ্ছে ফটোফসফোরাইলেশন। তাহলে আমরা কি শিখলাম? ধাপের প্রথম ধাপটা ছিল আলোক পর্যায়। আলোক পর্যায়ে আমরা কি শিখলাম? আলোক পর্যায়ে খাদ্যটা দুইভাবে প্রস্তুত হয়। এক নাম্বার হচ্ছে ফটোলাইসিস ঘটে। তার মানে কি? পানিটা ভেঙে যায়, পানিটা ভেঙে প্রোটন উৎপন্ন হয়, ওই প্রোটনটা আবার NADPH এর সাথে যুক্ত হয়ে NADPH উৎপন্ন হয়। আর দ্বিতীয় ধাপে কি ঘটে? ফটোফসফোরাইলেশন ঘটে। তার মানে ক্লোরোফিলটা ফোটন কণা শোষণ করে আলো থেকে, ওই ফোটন কণা থেকে শক্তি পায়, শক্তির মাধ্যমে সে অজৈব ফসফেটকে ADP এর সাথে যুক্ত করে ATP উৎপন্ন করতে পারে। বাস, এই হচ্ছে আমার আলোক পর্যায়। আলোক পর্যায় তার মানে আলো ব্যবহার করা হয়। এবার আমরা আলোক নিরপেক্ষ পর্যায়ে শিখব। আলোক নিরপেক্ষ পর্যায় তার মানে অন্ধকার পর্যায়, তাই না? যেখানে আলোর কোনো প্রয়োজন নাই। অন্ধকার পর্যায়ে আমরা দেখব কিভাবে খাদ্য উৎপাদন করে উদ্ভিদ। যেহেতু সালোক সংশ্লেষণ কিভাবে হয়? সালোক সংশ্লেষণ মানে কি? খাদ্যটা উৎপন্ন করবে। কোন ধরনের খাদ্য উৎপন্ন করবে? কার্বোহাইড্রেট জাতীয়। কার্বোহাইড্রেট মানে কি? শ্বেতসার। আর শ্বেতসারের সংকেত কি? C6H12O6। তার মানে আমি এখন শিখব অন্ধকারে। আমরা আগে জানতাম যে সালোক সংশ্লেষণের জন্য আলোটা লাগে, আলোর উপস্থিতিতে সে সালোক সংশ্লেষণ করে। এবার আমরা দেখব আলোর অনুপস্থিতিতে সে কিভাবে সালোক সংশ্লেষণ করতে পারে, আলোর অনুপস্থিতিতে সে কিভাবে এই স্ট্রাকচারটা তৈরি করতে পারে। আমি একটা কেমিক্যাল স্ট্রাকচারের নাম লিখেছি। স্ট্রাকচারটার নাম হচ্ছে রাইবোলোজ 1,5-বিসফসফেট। রাইবোলোজ এটা হচ্ছে উদ্ভিদের পাতার একটা উপাদান। উদ্ভিদের পাতার ভিতর থাকে রাইবোলোজ 1,5-বিসফসফেট। রাইবোজ থেকে আসছে রাইবোলোজ 1,5। তার মানে কি? কার্বন ছিল 5টা, রাইবোজ যেহেতু 5টা কার্বন, 1 2 3 4 5, 5টা কার্বন। তার 1 নাম্বার এবং 5 নাম্বার কার্বনে, 1 নাম্বার এবং 5 নাম্বার কার্বনে
বিস ফসফেট মানে দুইটা ফসফেট যুক্ত থাকে। ঠিক আছে, এখানে আরো অনেক কিছু লেখা আছে, কিন্তু সংক্ষেপে আমি বললাম 5টা কার্বন থাকবে, তার মধ্যে একটা কার্বনে ফসফেট, 1 নম্বর কার্বনে ফসফেট এবং 5 নম্বর কার্বনে ফসফেট থাকবে। তার নাম হচ্ছে রাইবোলোজ 1,5। 1 মানে 1 নম্বর, 5 নম্বর বিস ফসফেট মানে ডাইফসফেট, দুইটা ফসফেট যুক্ত থাকবে। ওই কেমিক্যাল স্ট্রাকচারটা হচ্ছে রাইবোলোজ 1,5 বিস ফসফেট। তো তার মানে এটাতে কার্বনের পরিমাণ কত? 5 কার্বন, তাই না? রাইবোলোজ 5 কার্বন বিশিষ্ট, 5 কার্বন আমি লিখলাম, কিন্তু খাদ্য উৎপাদন করতে গেলে আমার কয়টা কার্বন লাগে? 6টা কার্বন লাগে। কারণ কি? C6H12O6, 6টা কার্বন লাগবে। আমার কাছে কার্বন আছে কয়টা? 5টা। তাহলে আমার আরেকটা কার্বন দরকার। আরেকটা কার্বন আমি কোথায় থেকে পাবো? বায়ুমণ্ডল থেকে কার্বন পাবো, কারণ বায়ুমণ্ডলের মধ্যে কার্বন ডাই অক্সাইড থাকে। উদ্ভিদের পাতা কার্বন ডাই অক্সাইডটা গ্রহণ করতে পারে। তো সে আগে ছিল 5টা কার্বন, এখন আরেকটা কার্বন যুক্ত হবে। আরেকটা কার্বন যুক্ত হয়ে গেলে 6টা কার্বন হবে, এবং কেমিক্যাল স্ট্রাকচারটার নাম হবে কিটো অ্যাসিড। কিটো অ্যাসিড, কিটো অ্যাসিডের স্ট্রাকচারে 6টা কার্বন থাকে। আমারও গ্লুকোজ তৈরি করার জন্য, শ্বেতসার তৈরি করার জন্য 6টা কার্বন লাগে, কিন্তু সমস্যা হচ্ছে এক জায়গায়, কিটো অ্যাসিডটা হচ্ছে অস্থায়ী পদার্থ। অস্থায়ী পদার্থ, অস্থায়ী পদার্থ তার মানে কি? আনস্টেবল সাবস্টেন্স। তো যে জিনিসটা আনস্টেবল সেটা থেকে ফাইনাল প্রোডাক্ট যাওয়া অসম্ভব। তার মানে কিটো অ্যাসিডটা এই পর্যায়ে সে ভেঙে যাবে। ভেঙে কি উৎপন্ন করবে? সে ভেঙে উৎপন্ন করবে, সহজে মনে রাখবা, 3PGA। কিটো অ্যাসিডটা ভেঙে যাবে, ভেঙে উৎপন্ন করবে 3PGA। 3 মানে 3, P ফসফো, জিতে গ্লিসারিক, এতে অ্যাসিড। তার মানে কি উৎপন্ন করলো? 3 ফসফো গ্লিসারিক অ্যাসিড। অস্থায়ী কিটো অ্যাসিডটা ভেঙে গেল, ভেঙে কি উৎপন্ন করবে? 3PGA, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। তো এখানে কার্বনের পরিমাণ কত? কার্বনের পরিমাণ হচ্ছে 3, তাই না? কিন্তু আমার এখানে তো কার্বনের পরিমাণ ছিল 6, তাহলে এটা আমি কিভাবে করব? 2 অণু 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হলো। তাহলে 6টা হয়ে গেল, 3 দুগুণে 6, 6 ফসফোগ্লিসারিক অ্যাসিড। আমার এখানেও ছিল 6 কার্বন, এখানেও হয়ে গেল 6 কার্বন। এবং এই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডটা হচ্ছে স্থায়ী পদার্থ। স্থায়ী পদার্থ, আর স্থায়ী পদার্থ থেকে ফাইনাল প্রোডাক্ট, তার মানে আমার গ্লুকোজ উৎপন্ন করা সম্ভব হবে। যেহেতু এটা হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ, হ্যাঁ, এটা হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ, তার মানে এই প্রক্রিয়াটাকে বলা হয় C3 চক্র, এবং এই ধরনের উদ্ভিদকে বলা হবে C3 উদ্ভিদ। C3 মানে 3 কার্বন বিশিষ্ট একটা চক্র। দেখো এখানে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডের কার্বন সংখ্যা ছিল 3, এই জন্য এই ধরনের চক্রকে বলা হয় C3 চক্র। তাহলে প্রথমে কি ঘটলো? রাইবোলোজ 1,5 বিসফসফেট, যেখানে কার্বনের পরিমাণ ছিল 5টা, 5 কার্বনের সাথে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়, মানে 6টা কার্বন হয়ে যায়। 6টা কার্বন এর ফলে উৎপন্ন হবে কিটো অ্যাসিড। কিটো অ্যাসিডেরও 6 কার্বন, আমার গ্লুকোজেরও হচ্ছে 6 কার্বন। কিন্তু কিটো অ্যাসিডটা হচ্ছে অস্থায়ী পদার্থ, অস্থায়ী পদার্থ থেকে ফাইনাল প্রোডাক্ট উৎপন্ন করা পসিবল না। তাহলে কিটো অ্যাসিডটা ভেঙে যাবে, ভেঙে কি উৎপন্ন করবে? 3PGA, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডটা হচ্ছে আবার স্থায়ী পদার্থ। স্থায়ী পদার্থ, এই 3 ফসফোগ্লিসারিক থেকে এখন আমি 2টা জিনিস পাবো। কি কি পাবো? সহজে মনে রাখবা, একটা পাবো অ্যালডিহাইড আর একটা পাবো কিটোন। অ্যালডিহাইড আর কিটোন। অ্যালডিহাইডটার নাম কি? অ্যালডিহাইডটার নাম হচ্ছে ফসফোগ্লিসারলডিহাইড। ফসফোগ্লিসারলডিহাইড, এইটাতে কার্বনের পরিমাণ হচ্ছে 3 কার্বন, কিন্তু এখানে কার্বন কয়টা? 6টা, তাই না? 2 এর মধ্যে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 6টা কার্বন, 3টা কার্বন, তার মানে আরো 3টা কার্বন বাকি আছে। ও 2টা জিনিস উৎপন্ন করে, আরেকটা উৎপন্ন করে ডাই হাইড্রোক্সি এসিটোন। এটা তো কার্বনের পরিমাণ 3,
দেখো 3টা কার্বন 3টা কার্বন, তার মানে 6টা কার্বন হলো। এই 6টা কার্বন ভাঙলো, ভেঙে আবার 6টা কার্বন উৎপন্ন হলো দুইটা প্রোডাক্টের মাধ্যমে, একটা অ্যালডিহাইড আর একটা হচ্ছে কিটোন। অ্যালডিহাইডের নামটা হচ্ছে এস ফসফোগ্লিসারঅ্যালডিহাইড এবং কিটোনের নাম হচ্ছে ডাইহাইড্রোক্সি এসিটোন। বাস, আমরা ফাইনাল প্রোডাক্টের দিকে যাচ্ছি। তো এটা একটা চক্রাকার প্রসেস। চক্রাকার প্রসেস মানে কি, চক্রাকারে চলতে থাকবে। তার মানে এই যে স্টার্টিং যে এখানে হয়েছে, এই স্টার্টিংটা চলতে চলতে আবার সে স্টার্টিং এর মধ্যে আসবে। তো এই দুইটা প্রোডাক্ট কোথায় যাবে, এই দুইটা জিনিস আবার এখানে চলে যাবে। দেখো তো এই দুইটা কত কার্বন ছিল, 6 কার্বন বিশিষ্ট, কিন্তু আমার ইনিশিয়াল প্রোডাক্টে কত ছিল, 5 কার্বন ছিল, তাই না? তার মানে একটা কার্বন আরো বেশি থাকবে। এই যে কার্বন একটা লিখুন, কার্বন একটা লিখুন। তো আমার গ্লুকোজ উৎপন্ন করতে হলে 6টা কার্বন লাগবে। আমি এই প্রসেসটা, এই সাইকেলটা একবার চালালে আমার একটা কার্বন অবশিষ্ট থাকে। আমি যদি এই সাইকেলটা পুনরায় আরেকবার রান করি তাহলে কি C2 হবে। এটা যদি আমি আবার একবার রানিং করি C3 হবে। এভাবে আমি যদি সাইকেলটা 6 বার রান করি তাহলে C6 হবে, তাই না? তো গ্লুকোজের স্ট্রাকচার হচ্ছে C6, সি এর সাথে বাকিগুলো থাকে। বাকিগুলা কিভাবে থাকে, C6H12O6। তার মানে আমি এই C3 চক্রটা যদি 6 বার রান করতে পারি তাহলে আমার উদ্ভিদের যে শ্বেতসার উৎপন্ন হওয়ার কথা, গ্লুকোজ উৎপন্ন হওয়ার কথা, সেই গ্লুকোজটা আমি পাবো। এটা হচ্ছে অন্ধকার পর্যায়ে কিভাবে উদ্ভিদ ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষণ অব্যাহত রাখে, কিভাবে সে তার খাবারটা অব্যাহত রাখে। তা আমি স্ট্রাকচারটা আবার বলি, তোমরা এই স্ট্রাকচারটা খাতায় রাখতে পারো এবং অবশ্যই ব্যাখ্যাটা লিখতে হবে। আমি যেভাবে ব্যাখ্যাটা বলছি ব্যাখ্যাটা লিখতে হবে। তো উদ্ভিদের মধ্যে উদ্ভিদের পাতার মধ্যে একটা এলিমেন্ট থাকে, নাম কি, নাম হচ্ছে রাইবোলোজ 1,5-বিসফসফেট। ঠিক আছে, এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট, কিন্তু খাদ্য উৎপাদন করার জন্য আমার 6 কার্বন লাগবে। উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। কার্বন ডাইঅক্সাইডের কার্বন হচ্ছে 1 কার্বন, তার মানে এই 1 কার্বন আর 5 কার্বন, টোটাল 6 কার্বন। 6 কার্বন মিলে উৎপন্ন হবে কিটো অ্যাসিড। কিটো অ্যাসিডটা হচ্ছে 6 কার্বন, কিন্তু কিটো অ্যাসিডটা হচ্ছে অস্থায়ী পদার্থ। অস্থায়ী পদার্থ থেকে আমি ফাইনাল প্রোডাক্ট মানে গ্লুকোজটা আমি পাবো না। কিটো অ্যাসিডটা ভেঙে যাবে, ভেঙে উৎপন্ন করবে 3PGA মানে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা হচ্ছে স্থায়ী পদার্থ। তার মানে এই চক্রের মাধ্যমে আমি খাদ্য উৎপাদন করতে পারবো। এই জন্য এই চক্রটাকে বলা হয় C3 চক্র বা স্থায়ী পদার্থ। তো 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড ছিল, তার মানে কার্বনের পরিমাণ ছিল 3, কিন্তু আমার এখানে কার্বন ছিল 6টা, এর জন্য আমি 2 অণু করে নিয়েছি। 2 অণু 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবার ফসফোগ্লিসারিক অ্যাসিডটা দুইটা প্রোডাক্ট উৎপন্ন করে, একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে কিটোন। অ্যালডিহাইডের নাম হচ্ছে 1 নম্বর অ্যালডিহাইড, 2 নম্বর হচ্ছে কিটোন। অ্যালডিহাইডের নাম হচ্ছে ফসফোগ্লিসারঅ্যালডিহাইড, যেখানে কার্বনের পরিমাণ 3টা, ডাইহাইড্রোক্সি এসিটোন যেখানে কার্বনের পরিমাণ 3টা, টোটাল হচ্ছে 6টা। এই যেহেতু চক্রাকার প্রসেস, তার মানে আবার ঘুরে ফিরে প্রথম স্টেপে চলে যাবে। এই স্টেপটা যখন প্রথম স্টেপে চলে যায়, ছিল 6টা কার্বন, প্রথম স্টেপে হচ্ছে 5টা কার্বন, তার মানে একটা কার্বন আমার অতিরিক্ত থাকে, একটা কার্বন রাখলাম। এইভাবে আমি চক্রটা যখন 6 বার রান করব তখন 6 চক্রে 6টা কার্বন এক্সট্রা থাকবে। এই 6টা কার্বন থেকে আমি C6H12O6 উৎপন্ন করতে পারবো। এই হচ্ছে সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়ের ব্যাখ্যা। তারপর হচ্ছে গুরুত্ব, সালোক সংশ্লেষণের গুরুত্ব আমরা এখন দেখব। গুরুত্বগুলো কি হতে পারে, উদ্ভিদ ফটোসিনথেসিস সালোক সংশ্লেষণ করার সময় কি করে, সূর্যের আলোটাকে রাসায়নিক শক্তিতে কনভার্ট করে, তাই না? তার মানে প্রথম পয়েন্ট হচ্ছে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। এটা হচ্ছে আমার 1 নম্বর পয়েন্ট। খাদ্য উৎপাদন করার সময় উদ্ভিদ সৌরশক্তিটা গ্রহণ করে এবং সৌরশক্তিটা কি করে, রাসায়নিক শক্তিতে কনভার্ট করে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই যে রাসায়নিক শক্তিতে যে কনভার্ট হয়, এই রাসায়নিক শক্তিটা জীবের দেহে সঞ্চারিত হতে থাকে। কিভাবে সঞ্চারিত হতে থাকে,
রাসায়নিক শক্তিগুলো জীবের দেহে সঞ্চারিত হয়। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কি? কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্য বজায় রাখে। বায়ুমণ্ডলে যদি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায় তাহলে তো আমাদের বেঁচে থাকা সম্ভব হবে না। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যাতে অধিক পরিমাণে বেড়ে না যায় এবং অক্সিজেনের পরিমাণ যাতে অধিক পরিমাণে কমে না যায়, এই যে ভারসাম্যটা ব্যালেন্স রক্ষা করে ফটোসিনথেসিসের মাধ্যমে। কারণ কি? উদ্ভিদ খাদ্য তৈরি করার জন্য কার্বন ডাই অক্সাইড প্রয়োজন। সেই কার্বন ডাই অক্সাইডটা বায়ুমণ্ডল থেকে নেয় এবং আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে সেই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। অন্যদিকে খাদ্য তৈরি করার ফলে উদ্ভিদ অক্সিজেন উৎপন্ন করতে পারে, সেই অক্সিজেনটা আমরা আবার গ্রহণ করতে পারি। তার মানে একটা ব্যালেন্স চলে আসে। তারপর কি করতে পারে? উদ্ভিদ খাদ্য তৈরি করে ফটোসিনথেসিসের মাধ্যমে। আসলে কি করে? খাদ্য তৈরি করে। এই খাদ্যটা খেয়ে পৃথিবীর সমগ্র প্রাণীকুল বেঁচে থাকে, তাই না? উদ্ভিদের তৈরি করা খাদ্য কিভাবে খাদ্য তৈরি হয়? সালোক সংশ্লেষণের মাধ্যমে। এটা হচ্ছে সালোক সংশ্লেষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। তারপর হচ্ছে শ্বসন। শ্বসনের সময় আমরা মূলত কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। এটা হচ্ছে পার্ট 1 এর লেকচার। পার্ট 2 তে আমরা শ্বসন সম্পর্কে পড়ব। শ্বসনের সময় মূলত আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। তো শ্বসনের হার যদি প্রচুর পরিমাণ হয়ে যায়, তার মানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে। যদি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ খুব বেশি বেড়ে যায়, শ্বসনের ফলে যদি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ খুব বেশি বেড়ে যায়, সেটা সালোক সংশ্লেষণের মাধ্যমে ব্যালেন্স করে নেওয়া হবে। তার মানে শ্বসনের ফলে কার্বন ডাই অক্সাইডের হার যদি প্রচুর পরিমাণে বেড়ে যায়, উদ্ভিদ আবার সালোক সংশ্লেষণের মাধ্যমে সেই কার্বন ডাই অক্সাইডের হারটা কমিয়ে নিয়ে আসে। তো এগুলো হচ্ছে সালোক সংশ্লেষণের গুরুত্ব। এই হচ্ছে 4th অধ্যায়ের পার্ট 1 নিয়ে আলোচনা, যেখানে আমি শুধু সালোক সংশ্লেষণ নিয়ে আলোচনা করেছি। পরবর্তী ভিডিওতে আমি শ্বসন নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।